কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র খুব ভালো করেই গোপালের বুদ্ধি সম্বন্ধে ওয়াকিবহাল ছিলেন, কিন্তু তিনি কখনোই কমপ্লিটলি এটা মন থেকে মেনে নিতে পারতেন না যে গোপাল ভাঁড় তার সভার একজন ভাঁড় এতটা বুদ্ধিমান হতে পারে, সে কখনো কখনো তাকেও মাত দিতে পারে। সত্যি এটা কোথাও না কোথাও তার মন থেকে মানতে খুবই সন্দেহ হতো। তাই জন্য তিনি সবসময় গোপালের বুদ্ধিকে বারবার করে কষ্টি পাথরে যাচাই করে নিতেন, ঠিক যেরকমভাবে সোনার জিনিসকে যাচাই করে নিতে হয়। বা বলা যায় যে একজন রাজা হিসাবে তিনি এটাও দেখতে চাইতেন যে গোপালের বুদ্ধির ধার কমে যাচ্ছে না তো। তাই জন্য এরকমই তিনি বিভিন্ন রকম বুদ্ধির পরীক্ষা নিতেই থাকতেন। এরকমই একদিনকে রাজসভা চলছে আর প্রহরী এসে খবর দিল যে অনেক বাঁদর বা হনুমান ঢুকে পড়েছে রাজার ফলের বাগানে এবং সেখানে তারা সমস্ত ফল খেয়ে তছনছ করে সবকিছু নষ্ট করে দিচ্ছে। সেই শুনেই রাজা মন্ত্রী শান্ত্রী সকলকে সঙ্গে নিয়ে বাগান দেখতে গেল। রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে যেরকমভাবেই হোক সমস্ত হনুমানকে এখান থেকে তাড়িয়ে দেওয়া হোক। এরকমভাবে কখনোই রাজার স্বাদের ফলের বাগান অবশ্যম্ভাবীভাবে নষ্ট হতেই পারে না। কিন্তু গোপালের প্রতিবাদ জানালো। গোপাল বলল, না, এরা তো একে তো আমাদের পূর্বপুরুষ, উপরন্ত শ্রীরামের খুবই প্রিয় ভাজন আর কি, যাকে আমরা দেবতা হিসেবে পুজো করি আর কি, শ্রী হনুমানকে, সুতরাং তাকে আমরা কখনোই তাড়িয়ে দিতে পারি না বা এটা কখনোই ঠিক হবে না বা উচিত হবে না। তো রাজা তখন দেখলেন যে এই তো সুন্দর একটা উপায়, আবার একটা বুদ্ধির পরীক্ষা নেওয়া যায়। তখন তিনি গোপালের সামনে শর্ত রাখলেন যে ঠিক আছে, আমি আমার যে ফলের বাগান সেটা বাঁদর বা হনুমানকে ছেড়ে দেব, কিন্তু তার বদলে তোমাকেও যাদেরকে তুমি নিজের পূর্বপুরুষ বলে দাবি করছো তাদের মতোই তোমাকে এরকমভাবেই ডালে ঝুলে দেখাতে হবে। গোপাল যথারীতি, আমরা সবাই জানি যে গোপালের চেহারা সম্বন্ধে আমরা সবাই জানি, তার এই মোটা একখানা ভুঁড়ি, যার চলতে সে ঠিক করে আর কি হাঁটতে চলতেই তার আর কি 10 দিনে 12 মাস। সেখানেতে গাছে ওঠা এবং বড় গাছের আমজাম গাছে উঠে গাছের ডাল ধরে দোল খাওয়া বা ঝুলে পড়া, এটা একরকম জাস্ট ইম্পসিবল, কখনো সম্ভবই না, যদি না কেউ অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সূক্ষ্ম বুদ্ধির পরিচয় দিয়ে কিছু একটা মিরাকেল যতক্ষণ না ঘটিয়ে ফেলছে। রাজা জানতো যে এটা কখনোই সম্ভব না, তাই জন্যই তিনি গোপালের সামনে এই প্রস্তাবই রাখলেন বা বলা যায় এই চুক্তি রাখলেন। গোপাল এক কথায় রাজি হয়ে গেল। গোপাল বলল, ঠিক আছে মহারাজ, কিন্তু এখন তো আমি ঠিক প্রস্তুত নই, আমাকে একটা বেলা সময় দিন, ততক্ষণ এই হনুমানদেরকে এই অঞ্চলের মধ্যেই থাকতে দিন, নয় তারা আপনার ভেতরের দিকের বাগানে যাবে না, সেটা নয় আপনার প্রহরীরা নজর রাখবে। কাল সকাল সকাল ভোর ভোর আপনি যখন প্রাতঃভ্রমণ করতে বেরোবেন তখনই চলে আসুন না আমার বাড়ির সামনে যে আম গাছটা আছে তাতেই নয় আমি ঝুলে আপনাকে দোল খেয়ে দেখিয়ে দেবো, দয়া করে এই আধবেলা সময়টুকু আমাকে মার্জনা করুন। মহারাজ কৃষ্ণচন্দ্র জানতেন এই অসম্ভব কাজ, গোপালের ভুঁড়িয়ে কমিয়ে ফেলার মতো কাজ কখনোই আধবেলাতে সম্ভব না। গোপাল কেন, কোনো মানুষেরই এই বিশাল বড় একখানা ভুঁড়ি আধবেলার মধ্যে কমিয়ে ফেলা, তো এটা কি করে হতে পারে? তো জাদু নয়, তুলি মারবে এরকম হয়ে যাবে। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ঠিক আছে, এটা কাল সকালেই আমরা দেখে নেব। পরের দিন সকালবেলাতে তিনি তার সকল সভাসদদেরকে রাজসভাতেই আসতে বললেন, রাজবাড়ির সামনে আসতে বললেন, এবং সকলকে নিয়ে তিনি গোপালের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। গোপালের বাড়ির সামনে এসে মহারাজ কৃষ্ণচন্দ্র তো দেখে গোপাল ঠিকই দোল খাচ্ছে, কিন্তু বুদ্ধির সঙ্গে। গোপাল ভাঁড় কি করেছে না, একটা দড়ি এবং একটা কাঠের তক্তা নিয়ে কাঠের তক্তাকে কিছু ফুটো করে তার মধ্যে দিয়ে দড়িতে ভালো করে ফাঁস লাগিয়েছে এবং সেই দড়ি দুপাশ থেকে বড় আম গাছের উঁচু মগডালের সঙ্গে দড়ির ফাঁস দিয়ে ভালো করে ঝুলিয়ে দিয়েছে। তার ফলে একটি শক্ত, মজবুত এবং একটু উঁচু টাইপের একটা দোলনা তৈরি হয়েছে। অনায়াসে সেই কাঠের পাটাতনালা দোলনার ওপরেতে বসে গোপাল দোল খাচ্ছে। মহারাজ তার মন্ত্রী সন্ত্রী সামন্ত নিয়ে এসে হাজির হতেই গোপাল হেসে বলে উঠল, মহারাজ প্রাতঃ প্রণাম আর নমস্কার,
হাজার হলেও আমার পূর্বপুরুষদের থেকে আমার বুদ্ধি কিঞ্চিত বেশি কি না, তাই জন্য গাছের ডালে ডাইরেক্ট না ঝুলে পড়ে ওই ডালের সঙ্গে দড়ি ঝুলিয়ে তার সঙ্গেই দোল খেতে থাকলাম। হাজার হলেও আমরা আরও কয়েকশো বছর পরে আর একটু উন্নত হয়েছি কি না, কি মহারাজ? এবার আমি শর্ত জিতেছি তো বুদ্ধির পরীক্ষায়। তাহলে ওই হনুমানদের জন্য আপনার বাগানটা ছাইড়া দেবেন তো? মহারাজ কৃষ্ণচন্দ্র প্রথমে তো রাগে আগুন হয়ে গেলেন, কেননা তিনি শর্তে হেরে গেছেন। কিন্তু কিছুক্ষণ পরেই তার রাগ গলে জল হয়ে গেল, কারণ গোপাল এই বুদ্ধিমত্তা দিয়েই মহারাজ কৃষ্ণচন্দ্রকে বারবার বিভিন্ন রকম কঠিন পরীক্ষা থেকে বা বলা যায় কঠিন সমস্যা থেকে বাঁচিয়ে নিয়ে ফেরে। তিনি এক কথায় রাজি হয়ে গেলেন বাঁদরদের জন্য তার সাধের ফলের বাগান ছেড়ে দিতে। শুধু তাই নয়, গোপালের এই সূক্ষ্ম বুদ্ধির পরিচয়ের জন্য তিনি গোপালকে বেশ কিছু স্বর্ণমুদ্রা দিয়ে পুরস্কৃত করলেন। কি বন্ধুরা, এই গল্পটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে পরে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না। আরও এরকম দারুণ দারুণ ইন্টারেস্টিং গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলো না। লাল রঙের বোতামটায় জাস্ট একবার টুক করে ক্লিক করে দিও। আজ তাহলে আমি এখানে বিদায় নিচ্ছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কথা হবে, গল্প হবে আগামী একটি ভিডিওর মাধ্যমে। আজ বলছি তাই, টাটা।